হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমরা সমরেন্দ্রনাথ মোদকের দশম শ্রেণীর ভূগোল বই থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গত পর্বে দেখো দীর্ঘ প্রশ্ন দুটো আলোচিত হয়েছে, আজকে তারপর আজকের প্রথম প্রশ্ন 3 নম্বর। দেখো, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো। দেখো, এর উত্তর লিখবে, সমুদ্রের কাছাকাছি এসে নদী যতই মোহনার দিকে এগিয়ে চলে ততই তার গতিবেগ কমতে থাকে এবং নদীর গভীরতা কমে যায়, কিন্তু নদী অনেক চওড়া হয়ে যায়। এই অঞ্চলে অর্থাৎ নিম্নগতিতে নদীর পার্শ্বক্ষয় ও সঞ্চয় কার্য খুব বেশি, ফলে এখানে নদীর প্রধান কাজ পলিমাটি জমা করা এবং নতুন ভূমিরূপ গড়ে তোলা। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল, 1 নম্বর দেবে, দিয়ে লিখবে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। এটা লিখবে, নদী তার নিম্নগতিতে সমুদ্রের কাছাকাছি চলে এলে নদীর ভূমির ঢাল হ্রাস পায় এবং নদীবাহিত শিলাখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হয়ে থাকে। এর ফলে নদীর গভীরতা কমে যায় এবং নদীখাতে পলি জমে নদী উপত্যকা অগভীর হয়ে যায়। বর্ষাকালে নদীতে হঠাৎ জল বেড়ে গেলে এই অগভীর নদী উপত্যকা অতিরিক্ত জল বহন করতে পারে না এবং এর ফলে নদীতে বন্যা দেখা যায়। ফলে বন্যার জল দুকুল প্লাবিত করে এবং প্লাবিত অঞ্চলে বালি, কাদা, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে এক নতুন ভূমিরূপ বা প্লাবনভূমির সৃষ্টি হয়। নদীর দুই তীরে বালি, কাদা, পলি প্রভৃতি ক্রমাগত জমা হয়ে নদীর তীর ধীরে ধীরে বাঁধের মতো উঁচু হয়ে যায়। এই বাঁধ প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হয়, তাই একে স্বাভাবিক বাঁধ বলে। উদাহরণ, উত্তরপ্রদেশের হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত স্থানে গঙ্গার গতিপথে দুপাশে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ দেখা যায়। এই ছবিগুলো এঁকে নেবে। 2 নম্বর পয়েন্ট দেবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। লিখবে, মোহনার কাছে নিম্নগতিতে নদীর স্রোতের বেগ কমে আসায় সঞ্চয় কাজই প্রাধান্য পায়। এই অবস্থায় নদী খাতে সঞ্চয়ের ফলে বিশাল চরের সৃষ্টি হয় এবং নদী অসম্ভব আঁকাবাঁকা পথে এগিয়ে চলে। সমুদ্রের কাছাকাছি নদীর নিম্নগতিতে নদী বেশি বেঁকে গেলে অনেক সময় স্রোতের বেগে নদীর বাঁকের একটি অংশ হঠাৎ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে নদীর পাশে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি করে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া নদীর পাশের বাঁকটি অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে বলে এরূপ নামকরণ হয়েছে। এর উদাহরণ দেবে, ইয়াংসি কিয়াং নদীর বদ্বীপ প্রবাহে এরূপ হ্রদ দেখা যায়। অশ্বক্ষুরাকৃতি এই ছবিটা এঁকে নেবে। 3 নম্বর পয়েন্ট দেবে বদ্বীপ বলে। লিখবে, নিম্নগতিতে সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীর গতিপথে ঢাল একেবারে কমে যায়, ফলে নদীগর্ভ, হ্রদ বা সাগর সঙ্গমে নদীবাহিত পলি জমে নতুন ভূভাগ বা দ্বীপের সৃষ্টি হয়। এই দ্বীপ দেখতে গ্রিক পক্ষর ডেল্টার মতো, বাংলা মাত্রাহীন ব এর মতো দেখতে বলে একে বদ্বীপ বলা হয়। উদাহরণ, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপের এই ছবিটা এঁকে নেবে। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, নদীর বিভিন্ন কাজ ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর 3টি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়, যথা এ ক্ষয়কার্য, বি বহন কার্য ও সি সঞ্চয় কার্য। প্রথম পয়েন্ট দেবে নদীর ক্ষয়কার্য বলে। লিখবে, নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয়িত, চূর্ণ বিচূর্ণ অথবা স্থানচ্যুত করে নিজের পথ করে নেয়। একেই সাধারণভাবে নদীর ক্ষয়কার্য বলে। সাধারণভাবে নদী 5 ভাগে ক্ষয় করে, যথা 1 জলপ্রবাহ ক্ষয়। লিখবে, পার্বত্য অঞ্চলে নদী স্রোতের প্রবল আঘাতের ফলে নদী এবং নদীর দুপাশে অকঠিন ও অসংলগ্ন প্রস্তরখণ্ডগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙে যায় এবং নদীর স্রোতের সঙ্গে
বহুদূর বাহিত হয়, একে জলপ্রবাহ ক্ষয় বলে। 2 নম্বর লিখবে অবঘর্ষ ক্ষয়। নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদী খাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যা নদী খাতকে আরও তাড়াতাড়ি ক্ষয় করতে সাহায্য করে। নদীর ক্ষয়কার্যের এই প্রক্রিয়াকে অবঘর্ষ ক্ষয় বলে। 3 নম্বর পয়েন্ট দেবে বুদ্বুদ ক্ষয়। লিখবে প্রবল জলস্রোতের সৃষ্ট বুদ্বুদ শিলার ফাটলে প্রবেশ করে ফাটলে প্রবল চাপ সৃষ্টি করে এবং ক্রমাগত হারে চাপের ফাটল বৃদ্ধি পেতে পেতে একসময় শিলাস্তর ভেঙে যায়। 4 নম্বর দ্রবণ ক্ষয়। লিখবে অনেক সময় নদীর জলে প্রস্তরখণ্ডগুলো দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে দ্রবণ ক্ষয় বলে। বিশেষ করে চোরাপাথরযুক্ত অঞ্চলে এই রকম ক্ষয়কার্য লক্ষ্য করা যায়। 5 নম্বর পয়েন্ট দেবে ঘর্ষণ ক্ষয়। লিখবে নদীবাহিত বড় বড় পাথরের খণ্ডগুলো একে অপরের সঙ্গে ঘষা খাওয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রথমে ছোট ছোট প্রস্তরখণ্ডে এবং অবশেষে বালির কণায় পরিণত হয়। এই ক্ষয় প্রক্রিয়াকে ঘর্ষণ ক্ষয় বলে। এই ছবিগুলোকে এঁকে নেবে। পরে 2 নম্বর পয়েন্ট দেবে বহন কার্য। লিখবে মধ্যগতিতে জলস্রোত দ্বারা ক্ষয়জাত দ্রব্য মোহনার দিকে বয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বহন কাজ বলে। নদীর 4টি প্রক্রিয়ায় বহন কাজ করে, যথা 1 দ্রবণ প্রক্রিয়ার বহন। লিখবে নদী তার গতিপথে অনেক সময় কোনো কোনো প্রস্তরখণ্ডকে দ্রবীভূত করে তার জলস্রোতের সঙ্গে বহন করে থাকে। লবণ, চুনাপাথর প্রভৃতি নদীর জলে দ্রবীভূত হয়ে বাহিত হয়। পরে পয়েন্ট দেবে ভাসমান প্রক্রিয়ায় বহন। লিখবে অনেক সময় ক্ষুদ্রাকার ও কম ওজনের পাথর, বালি বা কাদার কণা নদীর স্রোতে চক্রাকারে ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে যায় এবং এগুলিকে ভাসমান অবস্থায় বহন করতে থাকে। 3 নম্বর পয়েন্ট দেবে লম্ফদার প্রক্রিয়ায় বহন। লিখবে নদীর স্রোতের টানে কিছু কিছু শিলা খণ্ড নদী খাতে বরাবর ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে এবং কালক্রমে নদীপথে বাহিত হয়। 4 নম্বর পয়েন্টে লিখবে আকর্ষণ প্রক্রিয়ায় বহন। নদীগর্ভে পতিত বিভিন্ন রকম ভারী প্রস্তরখণ্ড স্রোতের টানে নদীর তল দিয়ে বোঝা হিসাবে গড়িয়ে গড়িয়ে অন্যত্র বাহিত হয়, একে আকর্ষণ প্রক্রিয়ায় বহন বলে। এর মাধ্যমে শিলাখণ্ড অন্যত্র বাহিত হয়। এই ছবিগুলোকে এঁকে নেবে। পরে পয়েন্ট দেবে সঞ্চয় কার্য বলে। লিখবে নদীর মধ্য ও নিম্নগতিতে ক্ষয়জাত বাহিত পদার্থ জমা করার প্রক্রিয়াকে সঞ্চয় কাজ বলে। মোহনার কাছে ঢাল ও সরে যাওয়ায় নদীর আকার অনুসারে নুড়ি, বালি, কাদা, পলি সঞ্চয় করে। বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।